পালিত জিনিস জবাই করা যে কতটা কষ্টের, কতটা বেদনার বোঝানো যায় না। আজকে এখান থেকে বড় হাঁসটাকে জবাই করা হবে। ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে ছোট, কিন্তু মাশাল্লাহ হাঁসগুলি অনেক বড়। তো তার বউকে আটকে রেখে যেন না দেখে জামাইকে ধরে রাখলাম। আমরা তিনজন মিলে, আসলে অনেক বছর হাঁস মুরগি জবাই করা হয় না, সেজন্য মানে খুব একটা বাজে অবস্থা। হাঁসের পাখাগুলি ছোট থাকার কারণে পাখা ছেড়ে দিয়েছে, আর আমার হাত ঝাটকে একদম রক্ত বের করে ফেলেছে। তো আমি গলার পাশটা ধরেছিলাম যাতে করে তাদের একটু সুবিধা হয়। তো তিনজন মিলেই করা হলো। আর এই যে দেখতেই পাচ্ছেন, বড় একটা বোলে করে নিয়ে 2 পাতিল গরম পানি দিয়ে এই 6 কেজির হাঁসটাকে ক্লিন করা হয়েছে। এখন হচ্ছে পোড়া দিব। আর এত ভারী যে একজন ধরে রাখা যায় না, বুঝতেই পারছেন 6 কেজি ওজনের হাঁসটাকে কি একা ধরে রাখা যায়? তার পশম সহ পালক ছড়ানোর পরে প্রায় 5.5 কেজি কিংবা 5 কেজি হবে। যাই হোক, পুড়ে নেওয়া হয়েছে। মা আর আমি মিলে ধরে এটাকে ভালো করে পুড়ে নিয়েছি, যাতে করে পালকগুলি পুড়ে যায় আর ভালো করে টাইট হয় চামড়াটা। তা এখন হচ্ছে আমি ক্যামেরা সেট করে হাঁসটাকে কাটছি, কারণ আমি খুব শক্ত সামর্থ্য ছিলাম, আমি এটাকে কাটবো। তা আমি কাটতে লেগে পড়লাম, কিন্তু এত শক্ত যে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে, চাপাটি দিয়ে কাটছি। তো অর্ধেক করে ফেলেছি। প্রথমে পেছনের সাইডকে আলাদা করে ফেলেছি যাতে এটার ভারী ভাবটা কমে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো হাত একটু পরপর পিছিল হয়ে যাচ্ছে, সেজন্য ভাবি আমাকে আবার কিছুক্ষণ পরপর টিস্যু এনে দিচ্ছে। তা আমি ভাবি মা মিলে 3 জনে মিলে এই হাঁসটাকে কাটা সম্পূর্ণ করি। আমি উপর থেকে যখন এইভাবে পিস করে দেই, আবার নিচে বসে হাড়গুলিকে কাটি। এইভাবে করতে করতে আমাদের হাঁসটা কাটা সম্পূর্ণ হলো। আর আমি সব কিছু আস্তে আস্তে ক্লিন করছিলাম। এই যে হাফ কাটার পরে এটাকে আবার উপরে উঠিয়ে নিচে নামানোর সময় আর ভিডিও করে নিই, কারণ এমনিতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল ছোট প্লেসের মধ্যে এত বড় হাঁসকে কাটা। তারপর হচ্ছে রক্ত টক্ত অনেক কিছুর ব্যাপারের কারণে না সব কিছু দেখানো যায় না। তো সেজন্য আমি যখন এইখানে বোটের উপরে কাটছি, হাঁসটা কিন্তু বেশিরভাগ আমি বোটেই কেটেছি, শুধু যেই হাড়গুলি কাটা যায় না সেটাকে চাপাটি দিয়ে একটা কাঠের উপরে রেখে টুকরো টুকরো করেছি। আর হাঁসের পিসগুলিকে আমি খুবই ছোট করার চেষ্টা করেছি যাতে মশলা একদম ভালো করে ভিতরে প্রবেশ করে। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এই প্রথম লাইফে আমি এত ওজনের এত বড় একটা হাঁস কাটছি। লাইক এটা রাজহাঁসের মতো। রাজহাঁস যেমন অনেক বড় থাকে, তো ওদের ঠোঁটটা অনেক বড় থাকে, কিন্তু এই হাঁসটার ঠোঁট বড় না হলে কি হবে, হাঁসটা কিন্তু খুব বড় ছিল। হাঁসের ডিমগুলোও কিন্তু অনেক বড় বড় হয়। তো মেয়েটাকে রেখে দিয়েছি, সে খুব কান্না করছিল, আর ছেলেটাকে তো জবাই করে দেওয়া হলো। এখন আমি আরেকটা নাইফ দিয়েও কেটে নিচ্ছি, কিন্তু জীবনের প্রথম এত বড় হাঁস কাটতে এসে কিন্তু আমার একটুও ভয় লাগেনি। আমি সাহস করে আগে হাঁসটাকে ভাগে ভাগ করে নিয়েছি, তারপর এবার পিস করে নিচ্ছি। মাছ বলেন মাংস বলেন যেই কোনো কিছুই আমাকে যখন কাটতে বলে, আমি উপস্থিত বুদ্ধি দিয়ে সেটাকে সামলানোর চেষ্টা করি, কারণ এটা হচ্ছে আপনার উপস্থিত নলেজ দিয়ে করতে হবে। এত বড় দেখে যে আপনি হেলা করবেন যেটা আমি পারবো না, না, আপনাকে শিখতে হবে। কেউ তো না শিখেই একদম পেরে যায় না। সংসার জীবন বলেন, বিয়ের পরে আমরা কিন্তু সংসার করতে করতেই আমাদের এক্সপেরিয়েন্স হয়। একদম বিয়ের আগে বাচ্চা পালা থেকে শুরু করে কোনো কিছুতেই আমাদের এক্সপেরিয়েন্স থাকে না। একটা বাচ্চা হওয়ার পরে তাকে পালতে পালতে আমরা শিখি কিভাবে একটা বাচ্চাকে টেক কেয়ার করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে। তারপর যখন এক্সপেরিয়েন্স হয়ে যায় তারপর আমরা অন্য বাচ্চাদেরকে আরো সুন্দরভাবে ইমপ্রুভ করে নিজেরা পালতে পারি। এটাই সিস্টেম। তো এখন আমার কথা হচ্ছে, এই হাঁসটা যদি আমি না কাটতাম তাহলে কিন্তু আমার আরেকটা স্কিল বাকি থেকে যেত। এখন আমার একটা এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে কিভাবে কাটতে হবে। যদি আরো ভালো ধারালো চাপাটি হতো, আমি খুব পছন্দ করি ধারালো জিনিস দিয়ে কাটতে। মাশাল্লাহ দেখুন, মাংসের মতো একদম মনে হচ্ছে যে গরুর মাংস ছোট ছোট পিস করে ফেলেছি,
পরে অবশ্য মা খেতে গিয়ে বলেছিল যে এত ছোট পিস করেছো কেন, এগুলি তো এখন মুখেও লাগে না। আর এই ঠোঁট তারপর হচ্ছে মাথাটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না। এটা কাটার চেষ্টা করার টাইমে আমার হাত কেটে যেতে নিয়েছিল, তো তাই আর ট্রাই করিনি, মায়ের জন্য রেখে দিয়েছি। আর এখন আমি এক পিস করে এই হাঁসটা ভালো করে ক্লিন করব, যাতে করে একটু ময়লাও না থাকে। আমি আবার এইসব ক্লিনের ব্যাপারে খুবই সিরিয়াস, একদম ভালো করে পরিষ্কার হতে হবে। তো ক্লিন করার পরে মা এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। পেঁয়াজের পরে হচ্ছে রসুন দিয়েছিল আস্ত, প্রায় 3টা রসুনের মতো কোষ দিয়েছিল। আর এখানে ধনিয়া, জিরা, হলুদ, লবণ, মরিচ, আদা রসুন বাটা, মরিচ বাটা সব কিছু দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে গরম মশলা। তাও মা এই দিক দিয়ে সবকিছু দিচ্ছে আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি। মাকে আমি প্রথমেই বলেছিলাম যে মা আমি কিন্তু একটু ভিডিও করে নিব। তো মা এখানে নাড়ছে আর ভাবছে যে আমি ওনার হাত দেখাবো কিনা, কোনো কিছু দেখা যায় কিনা। আমি বলছি কোনো টেনশন নেই, আপনি রান্না করছেন, জাস্ট আপনার পাতিলটাই দেখা যাবে, আর কিছু না। আমি ভিডিও করলে ওইভাবেই করি। তো মাকে এখানে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি কি দিচ্ছেন, তো মা আমাকে এক্সপ্লেইন করছিল, এটার পরে আমি একটা দিচ্ছি। সবকিছু একসাথে দিলেও হয়। আপনারা চাইলে এই হাঁস রান্নার জন্য সবগুলি মশলাকে একসাথে মিক্স করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে মিক্স করবেন ভালো করে। ভিজিয়ে রাখলে কিন্তু এটা কাঁচা মশলার একটা ঘ্রাণ আসতে পারে। তো যাদের পরিমাণ কিংবা মশলা দিতে ভুলে যান তারা একসাথে একটা বাটিতে সব ধরনের মশলা নিয়ে পানি দিয়ে মিক্স করে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তারপর হচ্ছে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে মশলাগুলি দিয়ে দিবেন আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে থাকবেন। কিছুক্ষণ কষানোর পরে এই যে দেখুন কষাতে কষাতে কিন্তু মা লাল মরিচও দিয়ে দিচ্ছে। তো সব সময় দেওয়ার জন্য মরিচকে বেটে হচ্ছে এরকম ফ্রোজেন করা রাখা হয় যেন রান্নার টাইমে কোনো রকম প্রবলেম না হয়। আর এই হাঁসটা কাটা থেকে শুরু করে রান্না করা সবকিছুতে আমরা এত বেশি আনন্দ করেছি, সবাই একসাথ হলে খুবই মজা লাগে, যেহেতু আমরা সবাই সব সময় ব্যস্ত থাকি। তা আমার হচ্ছে আমি রবিবারে হলিডে নিয়েছিলাম একমাত্র এই হাঁসটা জবাই করে কাটা বাছার জন্য। আর শনিবারে কাজ শেষ করেই চলে গিয়েছিলাম হাঁসটাকে প্রিপেয়ার করার জন্য। হাফ রান্না এখন শেষ করবে আর কালকে হচ্ছে ফুলনা দিয়ে তারপর সুন্দর করে রান্না করা হবে। তো এই যে এখানে দেখলেন আস্ত রসুনগুলি দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। মানে একটু একটু নাড়বে আর হচ্ছে মশলা দিবে। এক এক রান্না এক একভাবে করলে এক এক রকম টেস্ট। তবে নারকেল দিয়ে কিন্তু এর আগে আমরা খেয়েছিলাম হাঁস ভুনা, আর এবার খাবো শুধু ভুনা করে, সাথে 2-1টা আলু দেওয়া হবে, শক্ত আলু। আজদাকি বা লিডেল, সেন্সবাড়ি এগুলিতে ছোট ছোট গোল গোল টাইপের আলু পাওয়া যায়। এটা যতই আপনি রান্না করবেন গলে যাবে না। আর এই দেশে কিছু আলু আছে লাল কালারের আর হচ্ছে সাদা, সেগুলি আপনি দেওয়া মাত্রই কিছুক্ষণ পরেই গলে যায়। তো কত ধরনের আলু যে রয়েছে বলার বাইরে। এখন সবগুলি মাংস একসাথে দিয়ে তারপর হচ্ছে এটাতে কোনো পানি ইউজ করা যাবে না। পানি দিলে কিন্তু মাংস গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার হচ্ছে এটাকে যখন কষানো শেষ হয়ে যাবে তখন একদম ডিম আছে ভালো করে রান্না করতে হবে। আর আমি তখন বলছিলাম যে মাংসটা যদি আমি ছেঁকে নিতাম ছাঁকনিতে তাহলে আরো বেশি ভালো হতো, কারণ অনেক বেশি পানি রয়ে গিয়েছে মাংসের গায়ের সাথে। তা আপনারা যখন এসব মাংস ধুয়ে নেবেন তারপর হচ্ছে একটা চালনিতে রেখে দিবেন যাতে করে পানিটা থেকে যায়। তো অনবরত নেড়ে এটাকে সুন্দরভাবে হচ্ছে মশলার সাথে মিক্স করে নিতে হবে। যত বেশি নাড়া তত বেশি মজা, কথাই বলে, তাই না? আর এই হাঁস রান্না করতে করতে আমি আরো বলছিলাম যে এটাকে রুটি দিয়ে খেতেও কিন্তু খুব মজা হবে। যদিও আমি ভেবেছিলাম রুটি বানিয়ে নিব, কিন্তু তারপর আর অনেক টায়ার্ড লাগছিল আর বানানো হয়নি, কারণ এটা কেটে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছে। কিন্তু 95% ডান। কালকে শুধু এতে ফুলডা মিক্স করা হবে, তারপর হচ্ছে আরেকটু ঝোল কমানো হবে, একদম ভুনো ভুনো করে ফেলা হবে। আর সবাই ফ্যামিলির একসাথে খুব মজা করে খাবো। যাই হোক, আমি এখানে পরের দিন খেতে বসে গিয়েছি। দেখুন যে আলুর কথা বলেছি এই আলুগুলি কিন্তু শক্ত থাকে। তো মেখে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি খাচ্ছি, আর কি ক্যামেরা অফ করে খাওয়া শুরু করে দিলাম।